গ্রামের নাম গহন ছায়া। নামটা যেমন সুরেলা, ঠিক তেমনই নিঃশব্দে চলে জীবনের ছন্দ। গ্রামের মেঠো পথ দিয়ে গরুর গাড়ি যাচ্ছে, তার গলায় ঝুলছে ঘণ্টা। মাঠে গরুদের ডাক ভেসে আসে একটা আলস্য। চারপাশে ধান ক্ষেত, কলাবাগান, আর মাঝে মাঝে দু একটা পুরনো অসত্য বটগাছ যেন সময়কে ছায়া দিয়ে রেখেছে। আশেপাশে কোনো বাড়ি দেখা যাচ্ছে না। বিশাল ডালপালা ছড়িয়ে রয়েছে। গোড়ার চারপাশে নানা রকম ছোটখাটো গাছপালা, গুলঞ্চ, অর্জুন, বাসক, কখনো কখনো তুলসী, আর তার ফাঁকে কিছু বট বা অসত্যের চারা গাছ। এই গাছটার নাম ডাঙ্গার বট গাছ। কে রেখেছে এই নাম কেউ জানে না, তবে শোনা যায় এই গাছের নিচে আগে শীতকালে পথ চলতি লোক আগুন জ্বালিয়ে বসত, আর গরমে গরু ছাগল বিশ্রাম নিত। রামপাল সেই ডাঙ্গার বট গাছের দিকে এগিয়ে আসছে। মৃণাল এসে রামপালকে জিজ্ঞাসা করল, ও দাদা, কি করছো? চারা গাছ তুলছি। সেই লোকটার নাম রামপাল, মাঝবয়সী, চেহারায় পরিশ্রমের ছাপ। তার কাঁধে একটা পুরনো বস্তা, যার মধ্যে আগে থেকে তোলা কিছু চারা গাছ রাখা। তুমি কি এগুলো বিক্রি করো? হ্যাঁ রে, হাটে নিয়ে গিয়ে বেচি। ছোট গাছগুলো লোকজন কিনে নেয়, কেউ বাড়ির উঠোনে লাগাবে, কেউ বাগানে। এই চারা তুমি তুলছো, শুনেছি ডাঙ্গার বট গাছ তেমন ভালো নয়। এখান থেকে চারা তুলে নিয়ে গিয়ে কোনো বিপদ হতে পারে না তো? এই যে দেখছো বট গাছের নিচে একাই এগুলো গজিয়ে ওঠে, কেউ লাগায়নি, তবুও বেরিয়ে আসে। আমি শুধু তুলে নিই, যত্ন করে রাখি আর বিক্রি করি। পরদিন বুধবার গহন ছায়া গ্রামে বেশ জমজমাট হাট বসেছে। লোকের গুঞ্জনে আর লোক সমাগমে হাটটা বেশ জমে উঠেছে। হাটে রামপাল একটা মাদুর পেতে বসে গাছ সাজাচ্ছে। ছোট ছোট মাটির টবে রাখা বট, অসত্য, অর্জুন, তুলসী, শেফালি, আরও কিছু অজানা গাছের চারা। কারো হাতে ব্যাগ তো কারো হাতে গাছের চারা। একজন লোক রামপালের দোকানের সামনে এসে দাঁড়ালো। দাদা, একখানা বট গাছের চারা আছে, চমৎকার জিনিস, কিন্তু সাবধান করে দিচ্ছি, এটা সাধারণ চারা নয়। ও গাছের আবার সাধারণ অসাধারণ কী রে ভাই? দেখুন দাদা, এই চারা আমি বটতলার পুরনো গাছের গোড়া থেকে তুলেছি। গাছটা অদ্ভুত, তবে গাছের ছায়া ভারী মিষ্টি আর শীত। এই চারা ঠিক যেন বেঁচে আছে। ডাঙ্গার বট গাছের নিচ থেকে তোলা গাছ, শুনেছি গাছটা তেমন ভালো না, তবে চারাটা যেন টেনে ধরছে আমাকে। আচ্ছা, দাম কত? 25 টাকা এই চারার দাম। কোনো কথা না বাড়িয়ে চারাটি কাঁধে তুলে রওনা দিল শিবচরণ। শেষ বিকেলের দিকে হাট বসে বলে শিবচরণের বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় অন্ধকার নেমে আসে। ফাঁকা রাস্তায় এক পাশে ক্ষেত, অন্য পাশে গাছ। হঠাৎ মাঝপথে শিবচরণ দাঁড়িয়ে গেল। দূরে কোথাও শিয়ালের ডাক শুনতে পেল সে। চারার পাতাগুলো হঠাৎ কেঁপে উঠল। সে থেমে গিয়ে মনে মনে বলল, কি ব্যাপার, আমার সাথে এমন হচ্ছে কেন? মনে হয় বাতাসে নড়ছে পাতাগুলো। নিজেকে শিবচরণ বোঝালো, কিন্তু মন যেন কিছুতেই শান্ত হচ্ছিল না। শিবচরণের গা শিউরে উঠল। তার সামনে একটা ছায়া মূর্তি ভেসে ওঠে, মাটির উপর নয়, যেন একটু ভাসমান। ছায়ামূর্তিটা ভয়ঙ্কর দেখতে। তার মুখের এক পাশে থেতলে গেছে, চোখ দিয়ে রক্ত ঝরছে। মূর্তিটা বলল, তুই নিয়ে যাচ্ছিস কাকে? আমার ছেলে ওই চারার মধ্যে বসবাস করতে, আর তুই সেটাকে নিয়ে যাচ্ছিস? তুই তো যেতে পারবি না। তখনও চারার পাতা থেকে আলোর দ্যুতি ছড়াতে লাগলো। শিবচরণের শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। আমি তো কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। আমি শুধু চারাটা কিনে এনেছি। আমি তোকে বাঁচতে দেব না। হঠাৎ আলো জ্বলে ওঠা পাতা থেকে একটা ছেলে দৃশ্যমান হতে থাকে। তার চোখ দিয়ে রক্ত পড়ছে। এমন দৃশ্য দেখে চোখ বন্ধ করে শিবচরণ চিৎকার করে ওঠে।
আমি তোমাদের চিনতে পারিনি, দয়া করো, আমি তোমার জায়গায় ফেরত দেবো, সাপোর্ট করছি। কিছুক্ষণ বাদে সবকিছু স্তব্ধ হয়ে যায়। চারার আলো নিভে যায়, সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর মূর্তিটা মিলিয়ে যায়, তারপর সব অন্ধকার। শিবচরণ যখন চোখ খুলে দেখতে পায় তার আশেপাশে মোড়ল মশাই, মৃণাল, গ্রামের কিছু লোক ভিড় করে আছে। সে একটা ঘরে শুয়ে আছে। মোড়ল মশাই শিবচরণকে উঠে বসা থেকে নরম গলায় বলল, গত রাতে তোমার সাথে কি হয়েছিল? তোমাকে গায়ের লোকজন দেখতে পেয়ে তুলে নিয়ে এসেছে। শিবচরণ ভয়ে সবাইকে গত রাতের ঘটনাগুলো বলতে শুরু করলো। শুনে কেউ বিশ্বাস করছিল না যে ডাঙ্গার বট গাছে আসলে একটা আত্মা বসবাস করে। আমি দেখেছি সেদিন রামপালদা ডাঙ্গার বট গাছের পাশ থেকে একটি চারা তুলে নিয়েছিল। তবে কি এই সেই চারা গাছের জন্য এত কিছু করা যাচ্ছে? ও গাছের কথা জানি। ও বট গাছটা প্রায় 70 বছর আগে গ্রামের একটা ছেলে নাম হরিশ, তাকে কেউ মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। হরিশের ছোট একটা ছেলে ছিল, সেও কিছুদিন পর মারা যায়। হরিশের খুনের কিছু প্রমাণ মেলেনি, তারপর থেকে গাছটার ছায়া যেন ভারী হয়ে উঠেছে। ওই গাছটা হরিশ আর তার ছেলের আত্মা ওরা ধরে রেখেছে। ওর চারা গাছকে তুলে না দিয়ে আসলে এত বড় বিপর্যয় নেমে আসতো না। সেই রাতে শিবচরণের ঘরে নিস্তব্ধতা। বিছানায় শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না। একসময় চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে পড়তে মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ বালিশের পাশ থেকে ঠান্ডা একটা কিছু ছুঁয়ে গেল। চোখ মেলতেই দেখল বটগাছের চারাটা তার পাশে, অথচ সেটাকে বারান্দায় রেখেছিল। চোখ কপালে তুলে তাকিয়ে আছে সে দেখল গত রাতের সেই মূর্তির অবয়ব। শিবচরণ পিছনে সরে যেতে লাগলো। চারার পাতাগুলো বাতাসের ঝাপটা দিয়ে বারবার শিবচরণের শরীর ছুঁয়ে দিচ্ছিল। তাকে সেই মূর্তিটা বলছে, তুই পালাতে পারবি না, তুই কিছুতেই পালাতে পারবি না। শিবচরণ তখনও বিছানায় শুয়ে আছে। সে বুঝতে পারলো এটা কোনো দুঃস্বপ্ন ছিল। দরজার বাইরে গিয়ে দেখলো চারা গাছটা আগের মতোই সেখানে আছে। সে আর দেরি না করে ঘরে গিয়ে শুয়ে পড়ল। সেই রাতেই রামপাল ছিল নিচের বাড়িতে। হঠাৎ তার ঘরের জানালা ধীরে ধীরে খুলে গেল। বাতাসে একটা ঘন ঠান্ডা হাওয়া প্রবেশ করলো ঘরের ভিতর। মনে হলো যেন কাঁসার ঘন্টা বাজছে। সে দেখতে পেল তার জানালার সামনে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তি। রামপাল এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। শরীর জমে গেছে। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। সে কি ভয়ঙ্কর রূপ! হঠাৎ তার ঘাড়ে একটা হাত, বরফের মতো ঠান্ডা। সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে শূন্যে উঠে গেল, হাত পা ছুটতে লাগলো। সে ভূত বলছে, তোরা আমার ছেলের বাসা ভেঙেছিস, তোদেরকে বাঁচতে দেব না। পরদিন সকালে শিবচরণের বাড়িতে হন্তদন্ত হয়ে মৃণাল আসে। বাইরে থেকে শিবচরণকে ডাকে সে। শিবচরণ দা, ওই শিবচরণ দা, রামপাল দাদার লাশ পাওয়া গেছে কো? কি বলছিস রে? গত রাতে উঠে আমি ওর সাথে ঘুমাতে পারিনি, সারা রাত দুধ স্বপ্নে কেটেছে, শেষে রামপালকে মেরে ফেললো ওই আটটা। বিকেল নামলো যেন এক নিস্তব্ধতা নিয়ে। শ্মশানের চারদিকটা থমথমে। রামপালের চিতা জ্বলছে ধীরে ধীরে। কাঠের ফাঁক দিয়ে দগ্ধ শরীরের ঝাঁঝালো গন্ধ মিশে যাচ্ছে ধোঁয়ার সঙ্গে। লোকজন দাঁড়িয়ে আছে মুখ গম্ভীর করে। কারো মুখে কোনো কথা নেই, শুধু আগুনের শৌ শৌ শব্দ। সেই শব্দের ফাঁকে হঠাৎ শিবচরণ মনে মনে বলে উঠল, রামপাল যে কিনা সারা জীবন হাটা বাজারে গাছ বিক্রি করে কাটালো, সে আজ নিঃশব্দ হয়ে গেল। হায় রে কপাল। এমন সব কথা মনে হতেই শিবচরণের চোখ দিয়ে জল গড়াতে লাগলো। পাশে মোড়ল দাঁড়িয়ে, মুখে রাগ আর শঙ্কা, যেন রামপালকে রক্ষা করতে পারল না। আর পিছনে মৃণাল এক দৃষ্টিতে তাকিয়ে আছে আগুনের দিকে, যেন চিতার শিখায় কি যেন খুঁজে বেড়াচ্ছে। শিবচরণ বলল, গাছের হাত থেকে বট গাছের চারাটা না নিলে এমন কিছুই দেখতে হবে না আমাদের।
আমারই ভুল হয়েছে, ওই গাছের ব্যাপারে আগেই সাবধান করে দেওয়া উচিত ছিল। বট গাছটা অভিশপ্ত। আমি কি জানতাম ওই গাছের সঙ্গে একটা ভূতের ছায়া থাকবে। রামপাল বলেছিল এই চারা দিলে উপকার হবে। রামপালের মৃত্যুতে সব থেকে বেশি আহত হয়েছে শিবচরণ। এমন মৃত্যু আগে কখনো দেখেনি সে। ব্যথিত হয়ে মোরল নিচু গলায় বলে উঠল, এটা শুধু রামপালের মৃত্যু নয়, এটা সাবধান বাণী। আমরা যারা এখনো ভাবি গাছ মানে প্রকৃতি, ভূত বলে কিছু নেই, তাদের জন্য একটা বার্তা। আমার মনে হয় এই ডাঙ্গার বট গাছের নিচ থেকে যে চারা আনা হবে সেটা কেবল গাছ নয়, সেটার সাথে আত্মাও থাকবে। যারা সে আত্মার স্মৃতি মুছবে তারা রক্ষা পাবে না। আজ এই সন্ধ্যায় রামপালের চিতা শুধু একটা দেহ নয়, একটা শিক্ষা, একটা ভয়ঙ্কর সত্য। চারিদিকে ধোঁয়া ঘন হয়ে এলো, আগুনের শিখা বড় হতে থাকলো। লোকজন একে একে মুখ ঘুরিয়ে নিতে লাগলো। সবাই ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। রাত তখন যখন ঘন অন্ধকার, আকাশে চাঁদ নেই, তারা আলো যেন ভয় পেয়ে গেছে। বাতাস নিঃশব্দ, কিন্তু শীতল, যেন লোকজনের বুকের ভিতর কেমন ঠান্ডা হয়ে আসে। ডাঙ্গার সেই পুরনো গাছটা জানিয়ে এত ভয়, কান্নার মৃত্যু, আজ সেখানেই লোকজন জড়ো হয়েছে। তান্ত্রিকের সামনে চলছে যজ্ঞের আগুন। তাতে ঢালা হলো ঘি, কুসুম, ধূপ, কাঠ আর রক্তচন্দনের গুঁড়া। তান্ত্রিকের গলায় রুদ্রাক্ষ, পাশে রাখা ত্রিশূল, যেন সব প্রেতের বিনাশ আজ রাতেই করা হবে। চারপাশে মশাল চলছে। মোরল বলল, আজ আমরা শেষ করব। রামপাল চলে গেছে, কিন্তু তার আত্মা শান্তি পায়নি। সবাই মনে মনে ক্ষমা চাও। মনে রেখো, আমরা ভুল করেছি, গাছের উপর অন্যায় করেছি। শিবচরণ এগিয়ে এলো, হাতে সেই ছোট চারাটি যা রামপাল সেদিন তুলে নিয়ে গিয়েছিল। এখন সেটি শুকিয়ে গেছে। এই সেই চারাটি, সেটা আমরা ভুল করে তুলে নিয়ে গিয়েছিলাম। ফিরিয়ে দিচ্ছি তোমার ছেলেকে। আমাদের মাফ করো। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগলো। আগুনটা বড় হতে থাকলো, শিখা লাফিয়ে উঠল। চারিদিকে শুধু গাঢ় ধোয়া। এই গাছে বাঁধা যে আত্মার অভিশাপের কান্না। যে তার সন্তানের শরীর হারিয়েছিল, সে প্রতিশোধ নিয়েছে, এখন শান্তি চাইছে। ফিরিয়ে দাও ওকে, গাছের কোলে রেখে দাও। মোরল ও শিবচরণ মাটির গর্ত করে চারাটি রোপণ করলো। হঠাৎ যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এক মুহূর্তে শিবচরণ চিৎকার করে উঠল, দেখো, গাছ কাঁপছে, কিন্তু বাতাস নেই। শেষ হয়েছে, আত্মা মুক্তি পেয়েছে। এই গাছ আবার নিঃসঙ্গ, কিন্তু নির্দোষ। কেউ যেন এতে আর কোনোদিন হাত না দেয়। গ্রামের লোকজন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, সবার চোখে অনুশোচনা। শিবচরণ শেষবারের মতো গাছটার দিকে তাকিয়ে। এখন যেন গাছটা অনেক শান্ত, এক ধরনের গাঢ় নীরবতা। রাতের সেই যজ্ঞ শেষ হয়, লোকজন একে একে বাড়ি ফিরতে লাগে। কারো মুখে কোনো হাসি নেই, সবাই চুপচাপ। ভেতরে যেন কিসের একটা ভার।